বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কেবল বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাবিশ্বাস, মূল্যস্ফীতিতে মানুষের নাকাল অবস্থা, ব্যাংক খাতে লুটপাট, শেয়ার বাজার তো আগেই শেষ করেছে। ব্যাংক থেকে আগে যেটা বলেছে আমাদের নেতৃবৃন্দ, আগে ঋণ খেলাপি ছিল, এখন ব্যাংক খাইয়া ফেলাইতেছে এবং একের পর এক যেভাবে অর্থ পাচারের সাথে বিভিন্ন জনের নাম উঠে এসছে, তারপরেও সরকার কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কাজী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দেশের বিদ্যমান সমস্যাকে কেন্দ্র করে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই এই প্রতিবাদ বিজয় করতে হবে। তাই তারা আজকে এই বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদ এই প্রোগ্রাম আয়োজন করেছে। প্রোগ্রামে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আমাদের বক্তব্য প্রচার করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছেন, পথচারীরা, তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, বক্তব্যে বলেছে সাম্প্রতিক 3-4টি চাঞ্চল্যকর ঘটনা সবার বক্তব্যে উঠে এসেছে, কাজে সেইগুলো নিয়ে কিছু কথা বলতে হয়। তার আগে আমি ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির, সাবেক পুলিশ প্রধান, সেনাপ্রধান, যাই হোক না কেন, তাদের অপকর্মের দায় সরকার নিবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন, তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইএসের জন্য বলে থাকেন, তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। যে এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায়ে শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার কুষ্ঠিসূত্র সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস, খুনি, 90-এর দশকে 7 স্টার গ্রুপ, 5 স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত, এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী, সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রদান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে। কাজেই তাদের মানসিকতায় যে লুটপাট, খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি, লুটেরা, দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে, প্রধানমন্ত্রী 42টা টেলিভিশন, পত্র পত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন, তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন। সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে চাই যদি যার প্রাণ, হীরক রাজাই ভগবান। শেখ হাসিনা যাই বলুক না কেন, ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে। এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন। যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি, আওয়ামী লীগ না থাকলে এদেশে উন্নয়ন হয় না, এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন, ইচ্ছামির কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী।
এবং রাষ্ট্র নিয়ে মস্করা করছে। ওই যে আমাদের এক ভাই বলছে না, দুইজনে গল্প করতেছে, আবার ফেসবুকে দেখলাম লেখি হচ্ছে, একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। কেমন? জেলখানায় আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি, তাই না? জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধী নেই, জেলখানায় তাদের সাজা হয়, তারা থাকে। তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা, নামাজও ওই আজানও দেয় আপনার অপরাধীরা, আবার মোনাজাতও ধরে সেই অপরাধীরা। তো আজকে এই দেশের দিকে যদি তাকান, এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে। আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে, জনগণের উপর অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইচ্ছামি করছে, প্রহসন করছে ভোট চোরেরা। আর ওই ভোট চোরেরা আজকে বড় বড় কথা বলছে। তো সেই ভোট চোরের কাতারে তো এমপি থেকে মন্ত্রী অনেকেই আছে, তো তাদের নীতি নৈতিকতা আছে? আজকে পুলিশ প্রধান, সেনা প্রধান, বেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে, তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের থলের বিড়াল বের হয় নাই, অবসরে গেলে অনেকেরটা বাইরে হবে। সাংবাদিক ভাইদের বলি, একটু খুঁজে বের করেন, একটু সাহস করেন। এই ঢাকা রেঞ্জের, ঢাকার মধ্যে 3 জন ভিআইপি পাবেন, যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে। যদি আপনাদের তথ্য লাগে, আমার কাছ থেকে ক্লু নিয়ে নিয়ে আলরাজিতে আমি বসি, 3 জন ভিআইপির তথ্য আমি দেব। কিন্তু এই রকমের 3 জন ভিআইপি না, অনেক ভিআইপি আছে। তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছিলেন, দুঃখ লাগে, সবাই বিবেকহীন হয়ে যাচ্ছি, যে এই রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে, তাদেরকে সরাই দিচ্ছে কে? ধরেন একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম। সত্য মানতে হবে। রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে 500-700 টাকা ইনকাম করতে পারে, তার 1020 টাকা মাসে থাকে। একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে, তাদের বেতনও কিন্তু 20,000 টাকা না। এখন ঘুষ না খাইলে বলেন, এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, তিনি একজন পুলিশ সদস্য, তার মর্যাদা আছে এই সমাজে? কোথায়? একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা নিয়ে থাকার মতো কোন অবস্থা আছে? ডিআইপিরা তো মালপানি কামাইতেছে 100 কোটি টাকা, বেনজির কামাইছে 1000 কোটি টাকা, আর ওই যে কনস্টেবল, এসআই তারা কিন্তু বউ বাচ্চা নিয়েও ঢাকায় থাকতে পারে না। নিশ্চয়ই সব পুলিশ খারাপ না। আর্মির এই আজিজরা ক্ষমতার দাপট দেখিয়ে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে ম্যানেজ করে মাফ করাইছে, দেশ থেকে পার করাই দিছে। তারা ব্যবসায়ী, তারা জনপ্রতিনিধি হয়ে গেছে অনেকে, কিন্তু অনেক যারা সৎ অফিসার আছে, তারা খুব কষ্টে জীবনযাপন করছে। নিশ্চয়ই সব জায়গায় ভালো মন্দ আছে। তো এই যে পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর সদস্যরা, আপনাদের মধ্যে যারা ভালো আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিজের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই 2 জন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে, এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমাদের কথা পরিষ্কার, শুধু বেনজির এবং আজিজ নয়, আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন, ব্যাংক লুটেরা, সেটা আলম হোক, বসুন্ধরা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জাহানারা ইমামরা যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাজদের বিচার করব, দুর্নীতিবাজদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব। এই জনগণকে জেগে উঠতে হবে।
আমাদের বন্ধুরা বলেছে পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের দুঃশাসন যখন চেপে বসেছে, ছাত্র যুবক তরুণদের ছাড়া বুড়া মানুষ দেওয়া পরিবর্তন হয় নাই। এখন বুড়া মানুষদেরকে অসম্মান করছি না। এই যে নাজিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ আমাদের মতো তরুণদের শক্তিতে চলে ওঠে, এই যে মিজান ভাইয়ের মতো বয়স্ক মানুষরাও, সিনিয়র মানুষরাও কিন্তু গণ অধিকার পরিষদের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে। কাজে তরুণ কিংবা তারুণ্য বয়সের ফ্রেমে না, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা আন্দোলন সংগ্রাম অনেক দেখেছি। কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে। কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্টা দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে। সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কাজী নেতারা যদি সেফটির জন্য সিপাহে চাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? কাজী যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তারাই আজকের এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করব, ৭১-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হয় আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, দুইজন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, দুইজন ডাকসুর ভিপিজিএস ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর ভিপিজিএস ছিলেন। তাহলে নিশ্চয়ই তাদের বয়স ৩০-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হতো। ৭ জন বীর শ্রেষ্ঠর দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার ২২-২৩ থেকে ৩০-এর মধ্যে। ৭ জন বীর শ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্ডারি যখন জাতি দিগ্ভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় মত্ত হয়েছেন, দেশ জাতির একটা দিগ্ভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝে উঠতে পারছিল না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে খামিরের বাসিয়ার মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি ৪০০ টাকার মেজর, সেই ৪০০ টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র ৩৫। আজকের তরুণ এবং যুবকরা এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস গড়তে হবে। এই আওয়ামী লুটেরারা তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু